আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। তো এখানে একের ১ নাম্বার যে অঙ্কটা আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আছে যে ৫ এর সাথে ক যোগ করলে যোগফল ১২ হয়। তাহলে এই অঙ্কগুলো আমরা দেখো এখানে যে কথাটা বলা আছে যে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। অর্থাৎ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলোর আলোকে বাক্যটি খোলা না গাণিতিক সেটা আমাদের বের করতে হবে। তো বন্ধুরা প্রথম অঙ্কটা আমরা শুরু করব। ১ নাম্বারটা আমাদের অঙ্কটা ছিল এরকম যে ৫ এর সাথে ক যোগ করলে যোগফল ১২ হয়। ওকে, তাহলে কথাটাকে আমরা প্রথমে গাণিতিক বাক্যের আকারে লিখব। তাহলে গাণিতিক বাক্য ৫ এর সাথে ক যোগ অর্থাৎ ৫ যোগ ক সমান ১২। তাহলে এটা আমাদের কিন্তু গাণিতিক বাক্য এভাবে প্রথমে লিখে নিতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। এরপরে এখানে ৫ যোগ ক সমান ১২। বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা খোলা বাক্য। আর খোলা বাক্য কাকে বলে এটা কিন্তু আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম পার্টে কিন্তু আমি তোমাদের এটা নিয়ে কথা বলেছিলাম। সো যারা আগের টিউটোরিয়ালটা দেখে নাওনি তারা অবশ্যই কিন্তু আগের টিউটোরিয়ালটা একটু দেখে নিবে, তাহলে এই খোলা বাক্য কি গাণিতিক বাক্য কি এটা নিঃসন্দেহে বুঝে যাবে। তাহলে বন্ধুরা যেহেতু আমরা বাক্যটিকে সত্য না মিথ্যা তা নির্ণয় করতে পারলাম না, সো আমরা এখন লিখতে পারি অতএব ৫ যোগ ক সমান ১২ একটি খোলা বাক্য। আমাদের একের ১ নম্বর অঙ্কের ক্ষেত্রে এটাই কিন্তু অ্যান্সার। এরপরে বন্ধুরা আমরা ২ নম্বর অঙ্কটা করব। ২ নম্বর অঙ্কে তোমরা দেখো তোমাদের বইয়ে আছে যে ৩কে ৪ দিয়ে গুণ করলে গুণফল ১২ হয়। তাহলে এই কথাটাকে আমরা কিন্তু প্রথমে গাণিতিক বাক্য আকারে লিখব। তাহলে প্রথমে লিখব আমরা গাণিতিক বাক্য গাণিতিক বাক্য ৩কে ৪ দিয়ে গুণ করলে অর্থাৎ ৩ গুণন ৪ কত হয় ১২ হয়। এই ইনফরমেশনটা কিন্তু আমাদের ২ নম্বর অঙ্কে বলা আছে। তাহলে বন্ধুরা আমরা এখন ঠিক সেম ভাবে এই কাজটা করে দেখব যে এটা আসলে এটা হয় কিনা। এখানে ৩ গুণ ৪ সমান ১২। দেখো এখানে আমাদের অঙ্কে যে কথাটা বলা ছিল আমরা কিন্তু সত্যি সত্যি সেটাই পেয়ে গেলাম, অর্থাৎ বাম পক্ষে ১২ পেয়েছি, ডান পক্ষেও ১২ ছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি অতএব ৩ গুণন ৪ সমান ১২ বাক্যটি সত্য। বাক্যটি সত্য। তাহলে এখানে আমাদের অ্যান্সার কিন্তু দুইটা। একটা হচ্ছে দেখো বাক্যটি সত্য না মিথ্যা এটা আমরা নির্ণয় করতে পেরেছি, সো এটা একটা গাণিতিক বা বন্ধ বাক্য এবং এটা কিন্তু একটা সত্য বাক্য। তাহলে তোমরা এভাবে ফিনিশিং লাইনটা লিখবে যে অতএব ৩ গুণ ৪ সমান ১২ একটি গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য এবং এটি সত্য।
এই অঙ্কের ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, এরপর আমরা 3 নম্বর অঙ্কটা বলা আছে যে 26কে, তোমরা পাঠ্য বই একটু দেখবে আমার সঙ্গে সঙ্গে। 26কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। সো প্রথমেই আমরা গাণিতিক বাক্যটা লিখে নিব। 26কে 4 দ্বারা ভাগ করে আমরা দেখে নিব যে সত্যি সত্যি আমরা 5 পাই কিনা। তাহলে কথাটাকে প্রথমে আমরা গাণিতিক বাক্যে লিখে নিব। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য 26 ভাগ 4 সমান 5। তাহলে বন্ধুরা এইটুকু ক্যালকুলেশন করে আমরা এখন দেখব। এখানে 26 ভাগ 4 সমান, সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে আমরা পাচ্ছি 4-এর ঘরে যদি আমরা নামাতে পড়ি 4 5 20, 4 6 24, 4 6 24, 6 বার দিতে পারি আমরা, এবং ভাগশেষ পাচ্ছি আমরা 2। বন্ধুরা, অঙ্কটার ক্ষেত্রে আমরা কিন্তু যেটা পেলাম সেটার সঙ্গে ডান পক্ষের কোনো মিল পাচ্ছি না আমরা। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পেলাম? ভাগফল 6 এবং ভাগশেষ 2। তো বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করো, বাক্যটি কিন্তু গাণিতিক বাক্য অর্থাৎ বন্ধ বাক্য। কারণ এটা আমরা সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। বাট যদিও এটা গাণিতিক বাক্য, কিন্তু এটা কিন্তু সত্য নয়। আগের বাক্যটা কিন্তু সত্য ছিল, গাণিতিক বাক্য এবং সত্য ছিল। বাট এইটার ক্ষেত্রে এটা কিন্তু গাণিতিক বাক্য হবে, কিন্তু এটা একটা মিথ্যা বাক্য। তাহলে তোমরা ফিনিশিং লাইনটা এভাবে লিখবে যে অতএব 26 ভাগ 4 সমান 5 বাক্যটি সত্য নয়, অর্থাৎ মিথ্যা। এরপরে আমরা লাস্ট লাইনটা লিখব, অতএব 26 ভাগ 4 সমান 5 বাক্যটি গাণিতিক বাক্য। তোমরা গাণিতিকের পরিবর্তে কিন্তু বন্ধ বাক্য লিখতে পারো। তো এটা একটা গাণিতিক বাক্য এবং মিথ্যা বা তোমরা লিখতে পারো এবং সত্য নয়। তোমরা যেভাবে ইচ্ছে তোমরা লিখতে পারো, এতে করে কোনো সমস্যা নেই। বন্ধুরা, এরপরে তোমাদের পাঠ্য বইয়ের 22 পৃষ্ঠার 1-এর 4 নাম্বার অঙ্কটা করব আমরা। 1-এর 4 নাম্বারে বলা আছে যে একটা চতুর্ভুজের ছবি দেওয়া আছে এবং একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে। ছবি দিয়ে তারা বলেছে যে যোগ করলে একটা চতুর্ভুজ এবং একটা ত্রিভুজ যোগ করলে যোগফল 10 হয়। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের সহজেই বোঝার উচিত, আমি যেটা মনে করি। তোমরা প্রথমে এটাকে গাণিতিক বাক্য আকারে লিখবে। গাণিতিক বাক্য লিখে একটা চতুর্ভুজ আঁকাবে, যোগ দিয়ে একটা ত্রিভুজ লিখবে, লিখে সমান দিয়ে 10 লিখবে। তাহলে দেখো বন্ধুরা, এটা কিন্তু কখনোই সম্ভব না। একটা চতুর্ভুজ আর একটা ত্রিভুজ যোগ করে 10 পাওয়া, এটা কিন্তু নির্ণয় করা সম্ভব না। যার কারণে এটা কিন্তু কি করব আমরা, এটা কিন্তু সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারতেছি না। সো এটা একটা খোলা বাক্য। ওকে, তো এটা কিন্তু আমি আর করে দিলাম না তোমাদের, তোমরা নিজেরাই করে নেবে। এরপরে তোমাদের 2 নম্বরে কিছু অঙ্ক আছে। 2 নম্বরে তোমাদের একটু আমি দেখিয়ে নিই, তোমরা একটু একটা নজর দেখে নাও। এখানে তোমাদের বলা আছে যে ক এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয়। বন্ধুরা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কর মান বের করতে হবে।
যেন বাক্যটি কি হয়, সত্য হয়। খুবই সহজ অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু তোমরা ক্লাস 3-তে এবং 4-এ করে এসেছো। সো আমি কথা না বাড়িয়ে এখান থেকে 2-একটা অঙ্ক তোমাদের করে দেখাবো। আচ্ছা, তাহলে আমি দুইয়ের তোমাদের 2 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কটা করে দেখাবো। 2-এর 2 নাম্বার অঙ্কটা আছে 48 বিয়োগ ক সমান 23। তো বন্ধুরা, আমরা কিন্তু কি বের করব, ক এর মান বের করব যাতে করে বাক্যটি সত্য হয়। সো দেখো, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, এখানে দেখো কর পূর্বে কিন্তু বিয়োগ চিহ্ন রয়েছে। আর আমরা জানি যে কোনো জিনিসকে সমানের বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে চিহ্নর পরিবর্তন হয়ে যায়। সো এখানে যেহেতু আমরা কর মান বের করব এবং কর পূর্বে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে, সো আমরা ক কে কি করব, বাম পক্ষ থেকে ডান পক্ষে স্থানান্তর করব। তাহলে বন্ধুরা দেখো, 48 আর 23কে, আচ্ছা 23কে আমরা পরের লাইনে নিয়ে আসি, সমস্যা নেই। তাহলে দেখো 48 সমান, এই পাশে তো 23 ছিলই, এটা লিখবো আমরা। আর এই বিয়োগ মাইনাস কটা ডান পাশে গিয়ে প্লাস ক হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে আরও একটা কথা তোমাদের বলে রাখি, যখন ক বা যেটা ফাঁকা ঘর বলো না কেন, যেটাই বলো না কেন, তার পূর্বে যোগ চিহ্ন থাকবে, তখন কিন্তু আমরা এটাকে আর ডান পাশে পার করব না। এই অঙ্কটার ক্ষেত্রে পার করার উদ্দেশ্য এটাই, যেহেতু এখানে কর পূর্বে বিয়োগ চিহ্ন রয়েছে, সেহেতু এই বিয়োগটাকে যোগ করার কারণে আমরা এই বাম পাশ থেকে ডান পাশে পার করলাম। এরপরে বন্ধুরা আমরা করতে পারি যে এই 23-এর সঙ্গে ক আছে, সো ক কে মুক্ত করতে গেলে আমাদের 23টাকে কি করতে হবে, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতে হবে। আর 23-এর পূর্বে কিন্তু যোগ চিহ্ন আছে, কোনো কিছু না থাকা মানে কিন্তু আমাদের ধরে নিতে হবে তার পূর্বে যোগ চিহ্নটা রয়েছে। সো এটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে সেটা যোগ থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 48 বিয়োগ 23 সমান ক, বা 48 থেকে আমরা 23 বিয়োগ করব, তার 3 আসছে কত হলে 8 হবে 5, 2 আসছে কত হলে 4 হবে 2 সমান ক। অতএব ক সমান 25। তাহলে আমরা কিন্তু কর মানটা পেয়ে গেছি অলরেডি। তাহলে আমরা এখন লিখতে পারবো অতএব ক এর মান সমান 25। বন্ধুরা, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, আমি এরপর তোমাদের আরও একটা অঙ্ক করে দেখাবো, 4 নম্বর অঙ্কটা তোমাদের করে দেখাবো। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে তোমাদের বলা আছে যে ক যোগ 72 ভাগ ক সমান 6। সো বন্ধুরা, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, কর পূর্বে কিন্তু কি আছে, ভাগ আছে। সো যখন যে সংখ্যাটাকে তুমি বের করবে সেটা ক হতে পারে বা ফাঁকা ঘর হতে পারে, এদের পূর্বে যদি বিয়োগ থাকে অথবা ভাগ থাকে, এই দুইটা ক্ষেত্রেই শুধু কি করতে হবে, এই ক বা ফাঁকা ঘর যেটাই বলুক না কেন, এটাকে তোমরা কি করবে, বাম পক্ষ থেকে ডান পক্ষে পার করবে। এতে করে কি হয়ে যাবে, বিয়োগটা যোগ হয়ে যাবে এবং ভাগটা গুণ হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই ক বা ফাঁকা ঘরের মানটাকে বের করতে পারবো। দেখো আমরা এখানে কি করব, বা 72 সমান, এই পাশে তো 6 ছিল, সো এটাকে আগে লিখবো আমরা। আর কর পূর্বে যেহেতু ভাগ ছিল, এই পাশে গিয়ে সেটা হয়ে যাবে গুণ, অর্থাৎ 6 গুণ ক। এরপর বন্ধুরা দেখো, 72 ক সঙ্গে 6 গুণ অবস্থায় রয়েছে। তোমরা যেন ভেবো না যে এখন
6-এর পূর্বে যোগ চিহ্ন রয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয়, কারণ আমরা কিন্তু দেখো আমি তোমাদের এখানে একটু বোঝানোর চেষ্টা করি। 6 গুণ ক সমান কিন্তু কি হয় 6ক, তাই না? আবার তুমি যদি ক গুণ 6 লেখো, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা রেজাল্ট কি পাচ্ছি 6ক। অর্থাৎ এখানে কিন্তু 6-এর পূর্বে প্লাস বা কর পূর্বে প্লাস বোঝাচ্ছে না, আসলে এই টোটাল জিনিসের পূর্বেই প্লাস চিহ্ন রয়েছে। হ্যাঁ, তাই এই দুইটার মধ্যে সম্পর্ক আমাদের বুঝে নিতে হবে যে এখানে তাদের দুইটার মধ্যে সম্পর্ক গুণ গুণ চিহ্ন আছে এদের মধ্যে। সো এখানে দেখো, এখানে 6 এবং কর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। সো এই 6টাকে যখন আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসবো, ভাগ হয়ে যাবে, সমান ক। বা তাহলে 72কে আমরা 6 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 12, 12 ইকুয়াল ক। অতএব ক ইকুয়াল 12। ওকে, আমরা কর মানটা পেয়ে গেলাম। বন্ধুরা, এখান থেকে যে 1 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কটা ছিল, এগুলো তো ইজি ছিল। জাস্ট 5কে পার করে দিলে আমরা 1 নাম্বারের কর মান পেয়ে যাব। আর 3 নাম্বারটা হচ্ছে 2 কর সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, সো ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। সো 36কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা 3 নাম্বার অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাব। তো আমি আশা করি সবাই পারবে এই অঙ্কটা। সো আমি আর তোমাদের করে দেখাবো না, তোমরা এগুলো নিজেরাই ট্রাই করবে। এরপরে তোমাদের 22 পেজের একদম নিচের 3টা অঙ্ক রয়েছে। সো এই 3টা অঙ্কের ক্ষেত্রে একটু তোমাদের আমি দেখাই এখানে কি বলা আছে, কি চাইছে। এখানে চাইছে নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয়। তো বন্ধুরা, এখানে আমাদের যে হিন্টসগুলো দেওয়া আছে, সেই হিন্টসগুলো থেকে আমাদের মানগুলোকে বের করতে হবে যাতে করে বাক্যগুলো সত্য হয়। তাহলে 1 নম্বরে বলা আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, 1 নম্বরে বলা আছে যে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে বন্ধুরা বলো তো, একটা ত্রিভুজের কয়টা বাহু থাকতে পারে? অবশ্যই 3টি। সো প্রথমে তোমরা এটাকে লিখে নেবে, খোলা বাক্য আকারে লিখে নেবে যে ক ইকুয়াল একটি ত্রিভুজের বাহুর সংখ্যা। এরপরে আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি বাহু হয়, অতএব কর মান হবে 3। এই ক্ষেত্রে কিন্তু আমরা গাণিতিক বাক্য লিখতে পারবো না, প্রথমে আমাদের লিখতে হবে খোলা বাক্য, এবং এই খোলা বাক্য থেকে আমাদের যে হিন্টস দেওয়া থাকবে সেই আলোকে ধরে নিয়ে নিয়ে এই অঙ্কগুলোকে সমাধান করতে হবে। সো আমি দু একটা তোমাদের দেখিয়ে দিব এখন। যেমন যদি আমরা 1 নম্বর অঙ্কটা করতে চাই, 1 নম্বর অঙ্কে আমাদের ছিল এক নম্বর অঙ্কটাতে ছিল যে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে প্রথমে আমরা লিখব যে খোলা বাক্য, খোলা বাক্য ক সমান একটি ত্রিভুজের বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা, তাই না? বা ক সমান 3। কেন? কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের অলওয়েজ 3টা বাহু থাকে। এটা কিন্তু আমাদের জানা বিষয়, তাই আমরা ক সমান 3 লিখতে পারলাম। এরপর আমরা লিখতে পারবো অতএব ক এর মান সমান 3। বন্ধুরা, আমরা কিন্তু বাক্যগুলোর মান পেয়ে গেছি, কর মান পেয়ে গেছি। এরপরে 2 নাম্বার অঙ্কটা আমরা করব। আচ্ছা, 2 নাম্বার অঙ্কে দেখো বলা আছে যে একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। তাহলে বর্গও কিন্তু একটা চতুর্ভুজ।
চতুর্ভুজ যদি আমরা আর্ট করি, এখানে তোমাদের আমি একটু দেখাই। মনে করো যে এটা একটা বর্গ। আমরা জানি যে বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং বর্গের কিন্তু 4টা কোণ থাকে, তাই না? এই যে 4টা কোণ থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে এখানে বলেছে যে একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব খোলা বাক্য খ ইকুয়াল একটি বর্গের কোণের সংখ্যা, বা নিচে ঠিক সেমভাবে আমরা করব খ ইকুয়াল 4 এবং সেখানে ব্র্যাকেট দিয়ে আমরা লিখব যে একটি বর্গের 4টি কোণ থাকে। সেমভাবে আমরা কিন্তু 2 নাম্বারটা সমাধান করতে পারবো। সো আমি আর করে দেখালাম না, তোমরা এটা নিজেরাই ট্রাই করবে। এরপর 3 নাম্বারটা, 3 নাম্বার অঙ্কে বলা আছে যে ক টাকার দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। এখানে একটু তোমরা খেয়াল করো, এখানে ক টাকার দ্রব্য কিনেছে। তাহলে আমরা 3 নাম্বার অঙ্কটা এইভাবে শুরু করতে পারি। 3 নাম্বারটা দেখো, আমরা লিখব খোলা বাক্য আমরা ক সংখ্যক দ্রব্য কিনেছিলাম, কিনে কি করেছিলাম, দোকানদারকে 100 টাকা দিয়েছিলাম এবং দোকানদার কি করলো,